প্রিয় বন্ধুরা, আজকে আমরা কিছু লিটারেরি টার্ম অ্যান্ড ফিগার অফ স্পিচ সম্পর্কে জানবো, যেমন সিমিলি, মেটাফোর, অক্সিমরন, হাইপারবোলি, পিক, বায়োগ্রাফি, পার্সনিফিকেশন, ক্যান্টো। এরকম মোট 16টি বিষয় আমি আপনাদের মাঝে আজকে বোঝানোর চেষ্টা করব। যেহেতু আমার বোর্ডটি ছোট, তাই আমি দুটি অংশ ভাগ করছি। মানে হচ্ছে প্রথমে একবার লিখবো, লেখার পর মিশিয়ে দিয়ে আবার লিখবো। মানে একটা ভিডিওতে আমি সবগুলোই বিষয় বুঝাবো। আপনারা ধৈর্য সহকারে একটু শোনার চেষ্টা করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের যাদের উপকারে আসবে একটু শেয়ার করে দিবেন। চলুন আমরা দেরি না করে ক্লাসটি শুরু করে ফেলি। প্রথমেই চলুন আমরা আলোচনা করি সিমিলি নিয়ে। প্রথমে আমরা আলোচনা করব সিমিলি নিয়ে। সিমিলির বাংলা হচ্ছে উপমা, নাম্বার 1। তো সিমিলির বাংলা হচ্ছে উপমা। সিমিলি মানে হচ্ছে যে বাক্য দ্বারা দুটি ব্যক্তি বা বস্তুকে তুলনা করা হয় তাকে সিমিলি অথবা মেটাফোরও বলে। মানে এই সংজ্ঞাটা হচ্ছে সিমিলির ক্ষেত্রেও আবার মেটাফোরের ক্ষেত্রেও। ঠিক আছে, আমরা শুধু সিমিলিতে অ্যাজ লাইক অ্যাজ লাইক এই যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো শুধু সিমিলিতে ব্যবহার হবে, আর মেটাফোরে এগুলো ব্যবহার হবে না। এটাই হচ্ছে সিমিলি ও মেটাফোরের মধ্যে পার্থক্য। আমাদের সবারই যারা ইংলিশ লিটারেচার নিয়ে পড়ছি তাদের এই জিনিসটা একটু গোলমাল লাগে যায় যে কোনটি সিমিলি কোনটি মেটাফোর। দেখুন সিমিলি আর মেটাফোরের কাজ কিন্তু একটাই। কি কাজ? তারা দুটি ব্যক্তি বা বস্তুকে কি করবে? তুলনা করবে। তবে সিমিলির যখন তুলনা করবে তখন সে অ্যাজ লাইক অ্যাজ লাইক এই ওয়ার্ডগুলো সে ব্যবহার করবে। আর মেটাফোর রূপক সে এগুলো কোনো ওয়ার্ড ব্যবহার না করে এমনিতেই তাকে তুলনা করবে। চলুন আমরা উদাহরণের মাধ্যমে শিখে আসি। তো দেখুন সিমিলি, এখানে লক্ষ্য করুন একটু। সিমিলি, ইয়োর ফেস ইজ অ্যাজ লাইক অ্যাজ দ্য মুন। তোমার মুখমণ্ডলটি বা তোমার মুখটি একদম কিসের মতো? চাঁদের মতো। আমরা সবাই আমাদের প্রিয়তমাগুলোকে, যাদের প্রিয়তমা আছে তাদেরকে চাঁদের সাথে তুলনা করি যে তোমার মুখটা চাঁদের মতোই সুন্দর। ঠিক তেমনি দেখেন এখানে ইয়োর ফেস ইজ অ্যাজ লাইক অ্যাজ দ্য মুন। তোমার মুখ চাঁদের মতোই সুন্দর। এখানে দেখুন, লক্ষ্য করুন, এখানে অ্যাজ লাইক অ্যাজ দিয়ে তুলনা করছে। আবার দেখুন হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন। সে হচ্ছে লায়ন, সিংহের মতোই সাহসী। লায়ন মানে সিংহ, ব্রেভ মানে হচ্ছে সাহসী। তিনি হচ্ছে সিংহের মতো সাহসী। তাহলে দেখুন তাকে তুলনা করছে কি? হিটাকে তুলনা করছে লায়নের সাথে। এখানে মুনের সাথে তুলনা করছে ফেস বা মুখের সাথে। তবে কি ব্যবহার করছে? অ্যাজ ব্যবহার করছে। আবার লক্ষ্য করি আমরা মেটাফোরের ক্ষেত্রে। দেখুন দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ। পৃথিবী হচ্ছে একটা মঞ্চ। পৃথিবীকে এখানে কি মঞ্চের সাথে তুলনা করছে। দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ। আবার দেখুন হি ইজ এ শাইনিং স্টার। তিনি হচ্ছে একজন জ্বলন্ত বা জলমান তারা, মানে তাকে তারার সাথে তুলনা করছে। এখানে কিসের সাথে? তাকে তারার সাথে তুলনা করছে। আর এখানে পৃথিবীকে একটা স্টেজ বা রঙ্গমঞ্চের সাথে তুলনা করছে। দুটি জিনিস কি একই? আলাদা। কিন্তু দেখুন এখানেও পৃথিবীকে একটা মঞ্চের সাথে তুলনা করছে। আবার এখানে দেখুন ফেসকে চাঁদের সাথে তুলনা করছে। দেখুন কিন্তু সিমিলির ক্ষেত্রে অ্যাজ ব্যবহার করছে, কিন্তু মেটাফোরের সাথে তারপর লাইক এগুলো কোনো ব্যবহার করে নাই। কিন্তু দুটোর কাজ কি? তুলনা করা। আমরা তৃতীয় ধাপে যাই, সেটার নাম হচ্ছে অক্সিমরন। অক্সিমরন মানে হচ্ছে দুটি বিপরীত শব্দ পাশাপাশি ব্যবহার। দুটি বিপরীত শব্দকে কি পাশাপাশি ব্যবহার করা হয়। মানে একটি বাক্যে দুটি বিপরীত শব্দ পাশাপাশি ব্যবহারকে বলা হয় অক্সিমরন। তাহলে আমরা এখন দেখি, দিস ইজ সিরিয়াস ফানি মুভি। এখানে হবে দিস ইজ এ সিরিয়াস ফানি মুভি। এখন দেখুন তো সিরিয়াস আর ফানি। সিরিয়াস মানে কি আর ফানি মানে কি? সিরিয়াস মানে মারাত্মক, ঠিক আছে, আর ফানি মানে কি? হাস্যকর। সিরিয়াস মানে কি? মারাত্মক। ফানি মানে কি? হাস্যকর। তা দেখুন তো এই যে সিরিয়াস আর ফানি কথা দুটো আলাদা কিনা? বিপরীত কিনা? বিপরীত। কিন্তু এখানে দেখুন দিস ইজ এ সিরিয়াস ফানি মুভি, এটা হচ্ছে কি মারাত্মক ধরনের হাসির কবিতা। আমরা বলি না, ইস এটা এত সুন্দর কবিতা, আসলে তো এটা সিরিয়াস একদম ফানি মুভি। তাহলে দুটি ওয়ার্ড কি পাশাপাশি বসছে, কিন্তু দুটি ওয়ার্ডে কি ভিন্ন। আবার দেখুন আরেকটা উদাহরণ দিচ্ছি, হি ইজ রেগুলারলি ইরেগুলার ইন দ্য ক্লাস। আমাদের শ্রেণীকক্ষে টিচাররা প্রায় বলে থাকে যে মানে যে বাচ্চাগুলো বা যে ছেলেগুলা বা যে মেয়েগুলা নিয়মিত ক্লাসে আসে না, তাদের যদি হঠাৎ করে যদি দেখলেন যে নাম প্রেজেন্ট করতেছে নাই, তখন হঠাৎ করে বলে তো প্রতিদিনই নিয়মিত, মানে প্রতিদিনই স্কুল আসে না, বা সবসময় কি অনিয়মিত, সবসময় আবার কি অনিয়মিত। ঠিক তেমনি বলছে হি ইজ রেগুলারলি, সে সবসময় ইরেগুলার অনিয়মিত ইন দ্য ক্লাস, মানে ক্লাসে
প্রতিদিনই প্রায় কি অনিয়মিত, মানে প্রতিদিনই সে অনিয়মিতভাবে স্কুলে আসে। তার দেখুন রেগুলারলি আর রেগুলার দুইটা জিনিসে কি ভিন্ন, কিন্তু এখানে কি ব্যবহার করা হয়েছে, এটাকে বলা হয় কি অক্সিমোরন। আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাব চতুর্থ ধাপে। চতুর্থ লিটারি টার্মটা হচ্ছে পার্সোনিফিকেশন। চতুর্থ লিটারি টার্ম আমরা কি পার্সোনিফিকেশন। জীবের বৈশিষ্ট্য, মানে যাদের জীবন আছে তাদের বৈশিষ্ট্যগুলো জড় বস্তুতে প্রয়োগ করা হচ্ছে পার্সোনিফিকেশন। মনে হচ্ছে আমার যে বৈশিষ্ট্য, আমি একজন ব্যক্তি বা আমার মতো যে জীবগুলো রয়েছে আমাদের বৈশিষ্ট্য রয়েছে আলাদা, এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা কোনো টেবিল, চেয়ার বা এরকম জড় বস্তুতে প্রয়োগ করি তখন সেটাকে বলা হয় কি পার্সোনিফিকেশন। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি, চলুন। এটা দেখুন, মাই কার ইটস মোর অয়েল। মাই কার ইটস মোর অয়েল। মাই কার মানে কি একটা কার বা আমার গাড়ি, বা আমরা বাইকও বলতে পারি। ইটস, কার কি খেতে পারে? কার কি খেতে পারে? আমরা কারকে বা মোটরসাইকেলকে বলতে পারি যে মোটরসাইকেল খাই, আমি খাই, এটা আমার বৈশিষ্ট্য বা বস্তুর বৈশিষ্ট্য, সরি ব্যক্তির বৈশিষ্ট্য। ব্যক্তি বা জীব হচ্ছে খেতে পারে। তা কিন্তু মাই কার ইটস মোর ওয়েল, আমার কার বা গাড়িটি বেশি পরিমাণ তেল খাচ্ছে। আসলে কি কার তেল খেতে পারে? কিন্তু এখানে ইটস ব্যবহার করা হয়েছে, এই জন্য এটাকে বলা হয়, কারটাকে পার্সোনিফিকেশন করছে। কারটা কি হচ্ছে? পার্সোনিফিকেশন করছে। আমরা পঞ্চম ধাপে যাব, হাইপারবল। এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বা একটা হাস্যকর যে বিষয়, সেটাই আমরা এখানে মানে এটা ব্যবহার করছি। হাইপারবল, হাইপারবল মানে অতিরঞ্জিত বলা। অতিরঞ্জিত বলা মানে কারোর সম্পর্কে যদি আপনি মানে সাধারণ চেয়ে অতিরঞ্জিতভাবে বলেন, সেটা হচ্ছে কি হাইপারবল। ঠিক তেমনি যেমন আমরা আপনাদের যাদের প্রেমিক প্রেমিকা রয়েছে তারা আমরা সবাই বলি যে তোমাকে একদম আকাশের চাঁদের মতো দেখাচ্ছে, আমি তোমাকে আকাশের থেকে বিশাল ভাই ভালোবাসি। আসলে কি সেটা সঠিক? তাই চাঁদের মতো দেখায়? আসলে কি চাঁদের মতো দেখায়? কিন্তু না। আমরা বলে অনেকে বলে যে আকাশের মতো ভালোবাসি, এটা কি সত্যি? এটা কখনো সত্যি নয়, এটা কি বলা হয়? অতিরঞ্জিতভাবে বলা হয়। আমরা উদাহরণ দিয়ে শিখবো। দেখি এখানে দেখেন, I love you more than the star in the sky. আমি তোমাকে ভালোবাসি আকাশের তারা যতগুলো রয়েছে তার থেকেও বেশি। আকাশের তারা যতগুলো রয়েছে তার থেকেও বেশি তোমাকে আমি কি ভালোবাসি। যেমন কি I love you more than star in the sky। তারপর নেক্সট দেখি, your smile lights up the whole world. তোমার মুখের হাসি পুরো বিশ্বকে কি করে? আলোকিত করে। এটা অতিরঞ্জিত না? তার মুখে হাসি দিয়ে কি একটা তো রুমে আলো হবে না, কিন্তু আমরা অতিরঞ্জিত করে কি এগুলো কথা বলি। তার তো মুখে হাসি দিয়ে একটা কি ছোট ঘরেও আলোকিত হবে না, মুখে হাসি দিয়ে কি আলোকিত হয়? কিন্তু আমরা এগুলো কথা ইউজ করি, এগুলোকে বলা হয় কি হাইপার বল। আশা করি বুঝতে পেরেছেন। 6 নম্বরে যাব আমরা, অ্যানথেম। অ্যানথেম বলা হয় জাতীয় সঙ্গীত। যে কোনো দেশের জাতীয় সঙ্গীতকেই বলা হয় অ্যানথেম। 7 নম্বরে আমরা আইরনি পড়ব। আইরনি মানে হচ্ছে যা বলা হচ্ছে সেটার মানে আসলে উল্টো। মানে আমি যে কথাটি বলবো সেই কথাটির মানে হচ্ছে উল্টো। চলুন আমরা একটা উদাহরণ মাধ্যমে দেখি। হিরো আলম ইজ এ গুড সিঙ্গার। হিরো আলম ইজ এ গুড সিঙ্গার। আমি যে কথাটা বলেছি এটা কি সঠিক বলেছি? মানে আমি যেটা বলেছি সেটার উল্টোটা হবে, মানে সেটার উল্টোটা মিনিং হবে। হিরো আলম ইজ এ গুড সিঙ্গার, আমি এটা বললাম, কিন্তু এটার মানে হচ্ছে কি এটার উল্টো। এটাকে বোঝা হচ্ছে আইরনি, মানে তাকে আমি আইরনি করলাম। ঠিক আছে। দ্য এডুকেশন সিস্টেম অফ বাংলাদেশ ইজ ভেরি ফাইন। দ্য এডুকেশন সিস্টেম অফ বাংলাদেশ ইজ ভেরি ফাইন মানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনেক ভালো। এটাকে আমি সঠিক বলেছি নাকি উল্টাটা? এটার মিনিং হবে কি উল্টাটা। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা ভালো নয়, কিন্তু আমরা এখানে কি লিখছি? দ্য এডুকেশন সিস্টেম অফ বাংলাদেশ ইজ ভেরি ফাইন, মানে আমি যে কথাটা বলছি সেটার উল্টোটা। এটাকে বলা হয় কি আইরনি। এটাকে বলা হয় কি আইরনি। আমরা 8 নম্বরে দেখব হচ্ছে বায়োগ্রাফি। 9 নম্বর দেখব অটোবায়োগ্রাফি। বায়োগ্রাফি আর বায়োগ্রাফি এটা আমাদেরকে মানে আমাদের ভেজাল লাগে যায়। আমি আজকে ক্লিয়ার করেছি। অটো মানে অটোবায়োগ্রাফি, মানে যেখানে দেখবেন একটি বড় বাক্য, মানে বায়োগ্রাফি ছোট বাক্য, অটোবায়োগ্রাফি হচ্ছে কি বড় বাক্য। অটোবায়োগ্রাফি মানে হচ্ছে নিজের সম্পর্ক। আমি যদি আমার নিজের সম্পর্ক লিখি সেটাকে বলা হয় অটোবায়োগ্রাফি। আর বায়োগ্রাফি হচ্ছে অন্যের জীবনী। আমি যদি এখন নজরুলের জীবনী সম্পর্কে লিখি বা রবীন্দ্রনাথের জীবনী সম্পর্কে লিখি সেটাকে বলা হয় কি বায়োগ্রাফি। আর যদি আমি নিজের সম্পর্কে কোনো কিছু লিখি, কবিতা, গল্প, উপন্যাস, তাহলে সেটা হবে অটোবায়োগ্রাফি। আশা করি বুঝতে পেরেছেন। আমি এবার যাবো 10 নম্বর হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স। আমাদের যারা ইংলিশ লিটারেচারে পড়ি তাদের ব্ল্যাঙ্ক ভার্স, ইপিক, স্যাটায়ার, সনেট, তারপর ব্লেড, ক্যান্টো,
ব্লেড, ক্যান্টো, ইলেজি এই ওয়ার্ডগুলো আসে। তো আমি আজকে ক্লিয়ার করে দেবো এই বিষয়গুলো। দেখেন, ব্ল্যাঙ্ক ভার্স মানে হচ্ছে পোয়েট্রি উইথাউট রাইম। রাইম মানে ছন্দ, যে কবিতাগুলো ছন্দ ছাড়া লেখা হয়, মানে কোনো ছন্দের মিল নেই। যেমন আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তাহলে দেখেন এই ছন্দ মিল আছে, ঠিক আছে। যে কবিতাগুলোর এভাবে ছন্দ মিল নাই সেগুলোই বলা হয় কি ব্ল্যাঙ্ক ভার্স। মানে যে কবিতার ছন্দ মিল নেই তাকে বলা হয় কি ব্ল্যাঙ্ক ভার্স। তারপর আমরা চলে যাব 11 নম্বর। 11 নম্বর হচ্ছে বেলাড। বেলাড মানে হচ্ছে শর্ট নেরেটিভ পোয়েম। শর্ট নেরেটিভ পোয়েম। নেরেটিভ পোয়েম কাকে বলে? যে কবিতাগুলো বর্ণনা আকারে কোনো গল্প বা কোনো ঘটনাকে বর্ণনা আকারে লেখা হয় তাকে বলা হয় কি বেলাড, ঠিক আছে। 12 নম্বর পড়বো আমরা ক্যান্টো। ক্যান্টো মানে হচ্ছে কি অনেক বড় বড় কবিতা আছে কিন্তু আমাদের ইংলিশ লিটারেচারে, এই কবিতাগুলোকে অনেকগুলো ভাগে, মানে কবিতাগুলো ভাগ ভাগ করছে, এগুলোই বলা হয় কি ক্যান্টো। মানে এ পার্ট অফ এ লং পোয়েম, অনেক বড় কবিতার যে ভাগ বা অংশগুলো রয়েছে সেগুলো বলা হয় কি ক্যান্টো। বা 1 নম্বর ক্যান্টো, 2 নম্বর ক্যান্টো, 3 নম্বর ক্যান্টো, এইভাবে ভাগ করা হয়। 13 নম্বরে পড়বো আমরা ইলেজি। ইলেজি মানে হচ্ছে কি মর্নিং সং। মর্নিং সং, এই মর্নিং না কিন্তু, মর্নিং মানে সকাল, এটা হচ্ছে মর্নিং সং। একটু উচ্চারণটা আলাদা হবে। মর্নিং সং মানে হচ্ছে দুঃখ হৃদয় বিদারক যে কবিতাগুলো বা যে গানগুলো রয়েছে সেটাকে বলা হয় কি ইলেজি। যে যে গানগুলো হচ্ছে দুঃখের গান, কষ্টের গান, বা কেউ কোনো স্বজন হারানোর গান, সেগুলাই বলা হয় কি ইলেজি। তারপরে আমরা পড়বো 13 পরে আমরা চলে যাবো 14 নাম্বার। 14 নাম্বার কই, সরি 14 নাম্বার নাই মনে, আমার মনে হয় নাম্বার মিসিং করছি, ঠিক আছে। এটা হবে 14 নাম্বার। 13 পরে 14, 15, 16। 13 পরে হবে 14, 15, 16। আচ্ছা, এরপরে আছে আমাদের এপিক। এপিক মানে হচ্ছে এ নেরেটিভ পোয়েম অফ সাম হিরোইক ডিড অ্যান্ড ইভেন্ট। এপিক মানে হচ্ছে এ নেরেটিভ পোয়েম অফ সাম হিরোইক ডিড অ্যান্ড ইভেন্ট। মানে কি এপিক হচ্ছে এমন কবিতা যেটা হচ্ছে বর্ণনা করা হয় কোনো হিরোইক আমাদের যে কোনো হিরো বা কোনো মহান কার্যক্রম করে সেই কার্যক্রমগুলো নিয়ে যে যখন বর্ণনা করা হয় তখন তাকে বলা হয় কি এপিক। আমরা সবাই নাম জানি ইলিয়াড নামে একটা গল্প আছে যেখানে অ্যাগামেমনন আছে, ঠিক আছে। অ্যাগামেমনন, তারপর প্যারিসের গল্প রয়েছে, ট্রয় নগরের গল্প রয়েছে। এটা কিন্তু একটা গল্প আকারে বর্ণনা করছে কিন্তু এটা আসলে কবিতা একটা, এটাকে বলা হয় কি কবিতা। এটাকে কি কবিতা বলা হয়? এটাকে বলা হয় এপিক কবিতা। কি কবিতা? এপিক কবিতা। আমরা কিন্তু এটা যখন পড়ি মনে হচ্ছে এটা কোনো একটা গল্প, কিন্তু না, এটা হচ্ছে কি এপিক কবিতা। তার উদাহরণ হচ্ছে কি ইলিয়াড হচ্ছে একটা কিন্তু এপিক, যে লিখেছিলেন হোমার লিখেছিলেন, ঠিক আছে। আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তী হচ্ছে স্যাটায়ার সম্পর্কে আমরা সবাই জানি আশা রাখি। তো আমি আরেকটু বুঝে দিচ্ছি। স্যাটায়ার মানে হচ্ছে কি হাসতে হাসতে সমালোচনা করা, মানে কাউকে গালি না দিয়ে হাসতে হাসতে যখন সমালোচনা করা হয় তখন তাকে বলা হয় কি স্যাটায়ার। যেমন গফুর বললেন আমাদের দেশের সবাই সৎ, এই কথাটা কি সত্য? বাংলাদেশের কি সবাই সৎ? মনে হচ্ছে আপনার বর্তমান যে পরিস্থিতি। কিন্তু গফুর সাহেব হাসতে হাসতে আমাকে বললেন যে আমাদের দেশে সবাই সৎ। এটা কিন্তু তিনি স্যাটায়ার করছেন বা আমাদেরকে ব্যঙ্গাত্মক করছেন বা আমাকে তিনি সমালোচনা করলেন। তারপর আমরা 16 নম্বর চলে যাই। 16 নম্বর হচ্ছে সনেট মানে হচ্ছে এ লিরিক পোয়েম অফ 14 লাইন। যে কবিতায় 14 লাইন থাকে বা 14 লাইনের একটি সম্পূর্ণ কবিতাকে বলা হয় সনেট। আশা করি তো আপনাদের এই সবগুলো বিষয় উপকারে আসবে, যারা বিশেষ করে ইংলিশ লিটারেচার নিয়ে পড়ছি এবং যারা জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং যারা ভার্সিটির পরীক্ষা দেবেন তাদেরও এই বিষয় আসতে পারে। তো সবাই এই বিষয়গুলো একটু দেখে নেবেন। আমার কথায়, কাজে এবং বোঝানোতে এবং লেখাতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যতটুকু জেনেছি বুঝেছি সেটুকুই আপনাদের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমার কথায় একটু জড়তা আছে, তাই এটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।